হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দিব। এগুলো চাকরির বিভিন্ন পরীক্ষাতেই আসে। নিচের কোনটি ফ্রেজ বা ক্লজ? তো শুরুতেই আমি আপনাদেরকে ফ্রেজ সম্পর্কে একটি আইডিয়া দিচ্ছি। সেটি হচ্ছে ফ্রেজ জিনিসটা কি আসলে? ফ্রেজ হচ্ছে এটি একটি গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কয়েকটি শব্দের সমষ্টি। তো ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজে কি থাকে না? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না সাধারণত। এবং ফ্রেজ পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে। ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন আমি নিচে একটি উদাহরণ লিখছি, সেটি হচ্ছে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু উইন দ্য গেম। তো এই সেন্টেন্সে এখানে ফ্রেজ হচ্ছে হার্ট অ্যান্ড সোল, এর অর্থ হচ্ছে মনে প্রাণে, মানে সর্বোচ্চ চেষ্টা যাকে বলে। তো সবাই খেয়াল করেন, হার্ট অ্যান্ড সোল এই শব্দগুলোতে কোথাও কি কোনো সাবজেক্ট আছে বা ফাইনাইট ভার্ব? না, নেই। এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নেই। আচ্ছা, ফাইনাইট ভার্ব সম্পর্কে কি আপনার সবারই কি ক্লিয়ার ধারণা আছে? আচ্ছা, সবার যদি ক্লিয়ার ধারণা না থাকে, তো আমি ফাইনাইট ভার্ব সম্পর্কেও এখানে আলোচনা করছি। তো এই ফাইনাইট ভার্ব সম্পর্কে সবাই একটু ক্লিয়ার হন। যেমন এখানে লিখছি একটি ভার্ব গো, এর V2 ফর্ম লিখছি হচ্ছে ওয়েন্ট, এর V3 ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা গন, আর জিরান ফর্ম লিখছি হচ্ছে গোয়িং, মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটি লিখছি সেটা হচ্ছে টু গো, ইনফিনিটিভ। তো টুর সাথে কোনো ভার্ব লিখলে সেটি কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। এটা তো আমরা সকলেই জানি। তো ফাইনাইট ভার্ব চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে যে কোনো ভার্বেরই V1 এবং V2 ফর্ম, মানে হচ্ছে প্রেজেন্ট এবং পার্টিসিপল ফর্ম। তার মানে ফাইনাইট ভার্ব হচ্ছে যে কোনো ভার্বেরই প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, মানে V1 আর V2 ফর্ম, এই দুটো হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। আর ভার্বের যত ফর্ম আছে, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, সেটা ইনফিনিটিভ হতে পারে, যা আছে সব কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের কি আর কি ভুল হবে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব? আশা করি ভুল হবে না, ইনশাআল্লাহ। ফাইনাইট ভার্ব, দেখেন আরেকটা জিনিস লিখছি, সবাই খেয়াল করেন। ফাইনাইট ভার্ব সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় এবং টেন্স প্রকাশ করে, অর্থাৎ বাক্যে যে ভার্ব, পার্সন, নাম্বার, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটি ফাইনাইট ভার্ব। দেখেন সবাই, এখানে লিখছি হি গোজ টু স্কুল, দে গো টু স্কুল। দেখেন তো, এখানে লিখলাম গোজ, এখানে লিখছি গো। তো ভার্বের এখানে চেঞ্জ হয়েছে না? এখানে ভার্বের পরিবর্তন হয়েছে। যেমন এখানে লিখছি, এখানে ভার্বের শেষে ইয়েস যোগ হয়েছে। এটা কি পার্সন অনুযায়ী পরিবর্তন হয়েছে, এটা হির জন্য হয়েছে। দের জন্য এখানে কি হয়েছে? গো। এস বাই এস যুক্ত হয়নি। তো সবাই কি বুঝতে পারছেন যে ফাইনাইট ভার্ব জিনিসটা আসলে কি? এটা পার্সন অনুযায়ী ভার্বটা কি হয়? পরিবর্তন হয়। তারপর খেয়াল করেন সবাই, এখানে বেশ কিছু ফ্রেজের প্রকারভেদ লিখছি, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, এরকম আরো বেশ কয়েকটা ফ্রেজ আছে, যেমন ইন্টারজেকশনাল ফ্রেজ আছে। তো আমরা এখানে বেশ কয়েকটি প্রকার ভেদে ভালো করে জানবো। যেমন এখানে লিখছি নাউন ফ্রেজের এক্সাম্পল, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে ফ্রেজ কোনটা? ফ্রেজ হচ্ছে ওয়াকিং ইন দ্য মর্নিং। এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, নেই। তাহলে এটা কি? অবশ্যই আমার ফ্রেজ। এটা এই ভার্ব ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কি নাউন ফ্রেজ। তারপর একটি উদাহরণ লিখছি, এখানে খেয়াল করেন, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে টু লার্ন ইংলিশ এটি ফ্রেজ। এটি কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। এখানে দেখেন, এখানে এই ফ্রেজে কোনো কি ফাইনাইট ভার্ব আছে? না, নেই। এই যে দেখেন, খেয়াল করেন, এখানে V5 আছে না, টু লার্ন, V5 ফর্ম আছে। তার মানে এটাও কি ঠিক ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। এখানে হচ্ছে ভার্বের অবজেক্ট রূপে এখানে ব্যবহৃত হয়েছে। আই ওয়ান্ট, আমি চাই। কি চাই আমি? টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। তো তারপর খেয়াল করেন, লিখছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্য বয় ইন দ্য রেড শার্ট ইজ মাই ব্রাদার। এখানে ইন দ্য রেড শার্ট এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সহজে আমরা বুঝতেছি না কোনটা ফ্রেজ। দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন, ইন দ্য রেড শার্ট, ইন দ্য রেড শার্ট এটি কাকে মডিফাই করছে? এখানে দ্য বয়কে মডিফাই করছে না, দ্য বয় ইন দ্য রেড শার্ট মানে ওই যে বালকটি, সে কি লাল শার্ট পরে আছে, ইজ মাই ব্রাদার। তার মানে এখানে ইন দ্য রেড শার্ট এটা দ্য বয়কে মডিফাই করছে, এই নাউনটাকে মডিফাই করছে। তাহলে ইন দ্য রেড শার্ট এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা। তারপর আরেকটা লিখছি, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রোল ইন ফিল্ম মেকিং। কোনো বাধা ধরা কি নাই, নিয়ম নাই ছবি মানে ফিল্ম মেকিং এর ক্ষেত্রে। হার্ড অ্যান্ড ফাস্ট এটা কি? ফ্রেজ। এটা কাকে মডিফাই করছে? ফিল্মটাকে মডিফাই করছে। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর সরি, এখানে হার্ড অ্যান্ড ফাস্ট রোলকে মডিফাই করছে, নিয়মটাকে। তারপর একটা জিনিস লিখছি, সেটা দেখেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হি কেম ইন দ্য মর্নিং। সে এসেছিল কি? সকালে। এখানে সময় নির্দেশ করছে, আর আমরা জানি সময় নির্দেশ করলে এটি কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন দ্য মর্নিং। তারপর লিখছি, দ্য বাস ইজ মুভিং টু দ্য ওয়েস্ট। তো দিক নির্দেশ করলে সেটাও কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জিনিসটা মনে রাখেন, দিক নির্দেশ করলে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এখানে এভাবে খেয়াল করেন তো, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, নেই। তাহলে এটি ফ্রেজ। তারপর একটা লিখছি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং এটি হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা তো জানি সময় নির্দেশ করলে কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো তারপর খেয়াল করেন, লিখছি প্রিপোজিশনাল ফ্রেজ, দ্য বুক ইজ অন দ্য টেবল। তো প্রিপোজিশনাল ফ্রেজে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, বইটির অবস্থান নির্দেশ করছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর লিখছে, আই হ্যাভ কাম ফ্রম খুলনা। ফ্রম খুলনা, তো এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই। তারপর খেয়াল করেন, এখানে লিখছি ভার্বাল ফ্রেজ, হি লুকস আফটার মি। তারপর লিখছি, হি গেভ আপ স্মোকিং। সে ধূমপান ত্যাগ করলো। এগুলো ভার্বাল ফ্রেজের এক্সাম্পল। তারপর লিখছি কনজাংশনাল ফ্রেজ, হি টক্স
as if he were mad, সে বলে সে যেন সে কি পাগল, সেমন ভাবে কথা বলে সে যেন কি পাগল। এই as if এগুলো কি কনজাংশন। তো এখানে এই বাক্যে এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কনজাংশনাল ফ্রেজ হিসেবে। তারপর লিখছি she sings as well as dances. He left early so that he could catch the train. তো এই এক্সাম্পল গুলো ভালো করে দেখলে আপনারা এখন বুঝতে পারবেন ফ্রেজ আর ক্লজ এর মধ্যে ডিফারেন্স গুলো। তো আর ক্লজ জিনিসটা হচ্ছে এখানে কি থাকবে, সাবজেক্টও থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে। তো আমাদের ফ্রেজে কি ছিল না, সাবজেক্টও ছিল না, ফাইনাইট ভার্বও ছিল না, কিন্তু ক্লজে কিন্তু আমাদের সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্ব দুটিই থাকবে। এক বা একাধিক ক্লজ নিয়ে সেন্টেন্স গঠিত হয়। একটা ক্লজ নিয়ে একটা সেন্টেন্স হইতে পারে, একাধিক ক্লজ নিয়েও একটা সেন্টেন্স হইতে পারে। একটি ক্লজে একটি সাবজেক্ট এবং একটি কি ফাইনাইট ভার্ব থাকে। যেমন লিখছি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, সম্পূর্ণটা কি একটি ক্লজ। এই সম্পূর্ণটা ক্লজ মিলে একটি কি হয়ে গেছে, বাক্য। এখানে কোনো এখানে সাবজেক্ট এবং ফাইনাইট কি ভার্ব আছে। তারপর খেয়াল করেন এখানে ফ্রেজ ক্লজের প্রকারভেদ লিখছি। ক্লজ সাধারণত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি, আসলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যা কারো উপরে কি করে না, ডিপেন্ড করে না। বাক্যের কোনো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে সে কি নয়, নির্ভরশীল নয়। সে নিজে নিজে বাক্যে ব্যবহৃত হতে পারে, সে কারো উপরে নির্ভর করে না। এবং কোনো সেন্টেন্স থেকে তাকে বিচ্ছিন্ন করা হলেও, মানে একটা মূল সেন্টেন্স থেকে তাকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে সে অর্থ প্রকাশ করতে পারে, সেটি হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ অন্য কোনো ক্লজের উপরে কি নয়, নির্ভরশীল নয়। অর্থাৎ যে ক্লজটিকে মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও, মানে আমি মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও সেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেটি প্রিন্সিপাল ক্লজ। যেমন এখানে লিখছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এই যে একটা ক্লজ লিখছি, এটি দ্বারা সম্পূর্ণ একটা বাক্য প্রকাশ করে অর্থ প্রকাশ করছে না। সে গিয়েছিল মার্কেটে। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তারপর লিখছি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এই কথাটা ভালো করে পড়েন, ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ড মানে কি, অন্য কারো উপর নির্ভর করা। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ অন্য আরেকটি ক্লজের উপর কি করে, নির্ভর করে। যেমন এখানে লিখছি হোয়েন হি কামস, যখন সে আসে। এটি দ্বারা কি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, মনে হয় কিছু একটা আরো আছে। যেমন আই উইল টক টু হিম, আমি কি তার সাথে কথা বলবো যখন সে আসবে, বা যখন সে আসে তখন আমি তার সাথে কথা বলবো, এরকম। কিন্তু আই উইল টক টু হিম এটি দ্বারা কিন্তু সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে বা একটা সেন্টেন্স হয়ে যায়। আই উইল টক টু হিম, আমি তার সাথে কথা বলবো বা আলোচনা করব। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। একটা লিখছে আই নো, আমি জানি। হাউ হি সলভড দ্য প্রবলেম, কিভাবে সে সমস্যাটি সমাধান করেছিল। আবার সাবঅর্ডিনেট ক্লজেও কিন্তু কি একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও সে একাকী অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে কি, আমার ফাইনাইট ভার্বও থাকবে, সাবজেক্টও থাকবে, তারপরেও সে একাকী অর্থ প্রকাশ করতে পারবে না। প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন হবে। এখন বুঝতে পারছি উদাহরণ দুইটা? আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর লিখছি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যখন দুই বা তার অধিক
একই জাতীয় সমান। তো খেয়াল করেন কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যখন দুই বা তার অধিক একই জাতীয় বাক্য মানে ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে and, both, and এরকম also, to, as well as, not only but also এগুলো আমি শেষের দিকের স্লাইডে দিয়ে দিয়েছি, তো সবাই জিনিসগুলো খেয়াল করেন। তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে দুইটা ক্লজ, তো সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেমন লিখছি আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম। অ্যান্ড আই বট সাম ভেজিটেবলস, আমি কিছু শাকসবজি কিনেছিলাম। তো এই অ্যান্ড এটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এরকম অ্যান্ড, বাট, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, ইয়েট, অর, তো এরকম বেশ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তো এগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। যেমন এই যে এখানে লিখে দিছি দেখেন, এগুলো ভালো করে পড়বেন। And, both and, also, to, as well as, not only but also, either or, neither nor, otherwise, or but yet, এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এগুলো থাকলে কিন্তু আমাদের আর কি কম্পাউন্ড সেন্টেন্সও হয়। আরেকটা জিনিস, সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু গঠন করে। যেমন এই যে এখানে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই নো হাউ হি সলভড দ্য প্রবলেম, এটা কিন্তু একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা তো সবাই জানি সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে কি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তাহলে আরেকটা জিনিস কিন্তু আমাদের জানা হয়ে গেল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপরে এগুলো হচ্ছে আমার কি কম্পাউন্ড সেন্টেন্স, আবার কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আবার টাইপস আছে, এটা ৩ ধরনের। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ হচ্ছে, খেয়াল করেন এখানে সবাই, হোয়াট হি হ্যাজ ডান ইজ রং, এখানে হোয়াট হি হ্যাজ ডান, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি কি একটি নাউন ক্লজ। দেখেন এখানে কি সাবজেক্ট আছে না, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটি কি আমার একটা ক্লজ। এটা কোন ক্লজ? নাউন ক্লজ। অনুরূপভাবে খেয়াল করেন, আই থট দ্যাট হি উড পাস দ্য এক্সাম, এটি একটি নাউন ক্লজ। এটি কি নাউন ক্লজ। এখানে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে না এগুলো, দ্যাট হি উড পাস দ্য এক্সাম, কোন ভার্বের? এই থট ভার্বের, এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এটা কি নাউন ক্লজ। তারপর একটা লিখছি, হি ওয়াজ ক্রিটিসাইজড ফর হোয়াট হি হ্যাড ডান, এখানে ফর এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হোয়াট হি হ্যাড ডান, এটা কি একটি নাউন ক্লজ। এখানে দেখেন এই সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তো আমরা তো পড়ছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে এটা কি ক্লজ না ফ্রেজ? ক্লজ। ফ্রেজে কিন্তু আমাদের সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুইটা থাকবে না। তারপর এখানে খেয়াল করেন সবাই, সেটি এখানে লিখছি অ্যাডজেক্টিভ ক্লজ। ঢাকা, হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, ইজ আ ডেন্সিলি ইনহ্যাবিটেড সিটি। তো হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আমরা তো জানি অ্যাডজেক্টিভ কি নাউন প্রোনাউনকে কি করে, মডিফাই করে। এই হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি, এটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছি? এ ঢাকা সম্পর্কে না। যেমন এখানে মূল সেন্টেন্সটা হচ্ছে ঢাকা ইজ আ ডেন্সিলি ইনহ্যাবিটেড সিটি। তো এখানে আর বাড়তি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি। আচ্ছা, হুইচ ইজ আওয়ার ক্যাপিটাল সিটি এটা কিন্তু এখানেও লিখতে পারতাম আমরা,
এই সিটির পরে কমা দিয়ে, কমা না, সিটির পরে আমরা এটা লিখতে পারতাম। তখন কমার প্রয়োজন হইতো না। কারণ কি? তখন এই যে হুইচের জন্য এই রিলেটিভ প্রোনাউনের জন্য তখন আমার কি কমার প্রয়োজন হইতো না। তো এটি ঢাকার সাথে লিখছি, এটা হচ্ছে স্মার্ট সেন্টেন্সে এইভাবে লেখে। এই জন্য এখানে আমার কি কমা দিতে হয়েছে। এই কমা এগুলো হচ্ছে অক্সফোর্ড কমা। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল, এখানে দ্যাট ইজ অন দ্য টেবল এটা কার সম্পর্কে অতিরিক্ত দিতেছে? এই বই সম্পর্কে। তো এটা কি দ্য বুকটাকে মডিফাই করছে, তাহলে দ্যাট ইজ আওয়ার টেবল এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অনুরূপভাবে লিখছি দ্য ওম্যান ইজ ফিলিং দ্য গ্লাস দ্যাট শি পুট অন দ্য টেবল, দ্যাট শি পুট অন দ্য টেবল, এই দ্যাট শি পুট অন দ্য টেবল এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর এখানে খেয়াল করেন লিখছি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ হচ্ছে, আমরা অ্যাডভার্ব তো জানি, অ্যাডভার্ব হচ্ছে আমাদের কি ভার্বকে মডিফাই করে। তারপর এটি দ্বারা আমরা সময় মানে হোয়েন, হাউ, হোয়ার এভাবে যখন কোনো কিছুকে প্রশ্ন করি তখন আমরা হচ্ছে কি অ্যাডভার্ব পাই। যেমন আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম, আফটার আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, মানে কাজটা শেষ করার পরে আমি বাইরে গিয়েছিলাম। তো এটা কি শেষ করার পর, আমি কখন বাইরে গিয়েছিলাম? কাজটা শেষ করার পর। তো এটা কি অ্যাডভার্ব ক্লজ। তারপর এখানে লিখছি সিন্স হি ওয়াজ ইল হি কুড নট জয়েন দ্য পার্টি, মানে হি কুড নট জয়েন দ্য পার্টি, সে পার্টিতে কি যোগদান করতে পারে নাই। কারণ, কেন? সিন্স হি ওয়াজ ইল, কারণ সে কি অসুস্থ ছিল এই জন্য। ও সরি, হোয়াই দ্বারা কোশ্চেন করলেও কিন্তু অ্যাডভার্ব, হোয়েন না, হোয়েন, হোয়াই, হাউ। তো এইভাবে কোশ্চেন করলে আপনারা কি পাবেন? অ্যাডভার্ব পাবেন। সে কেন পার্টিতে যাইতে পারে নাই? সে অসুস্থতার জন্য। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি কি এক্সামে কি করবে? পাস করবে বা ভালো করবে। তো এটা কি কন্ডিশন বোঝাইছে না? তো কন্ডিশন বুঝাইলে আমাদের এটা কি অ্যাডভার্ব। আর এটাতে কিন্তু রিজন বুঝাইছে, সেই জন্যই এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এটাতে কন্ডিশন বুঝাইছে, এই জন্য অ্যাডভার্ব ক্লজ। তো এখানে আমি আপনাদের জন্য বেশ কিছু এক্সাম্পল লিখছি ফ্রেজ এবং ক্লজের। তো এই যে মার্ক করে দেওয়ার অংশগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যে কোনটা কোন ক্লজ বা কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, এবং কোনটা কোন ফ্রেজ কোনটা কোন ক্লজ। আর যেটা বুঝবেন না সেটা আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া এই জিনিসটা তো বুঝতেছি না। তো আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আশা করি আপনাদের আর ফ্রেজ আর ক্লজ সম্পর্কে কোনো সমস্যা হবে না আশা করি। ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। ফ্রেজ আর ক্লজ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনারা, যে কোনো বড় বড় বাক্য পড়ে তখন কিন্তু অনায়াসে বুঝতে পারবেন কোনটা ফ্রেজ কোনটা ক্লজ এবং কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় ক্লজ অ্যাড করে। তখন আপনারা অনায়াসে অনেক বড় বড় সেন্টেন্স লিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ আশা করি। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং আপনারা আরো বেশ কিছু, আপনারা আমার স্লাইডগুলো বেশ কয়েকবার পড়বেন। পড়ার পরে এক্সাম্পলগুলো ভালো করে দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন এবং বারবার পড়বেন। তাহলে দেখবেন যে ফ্রেজ আর ক্লজে কোনো সমস্যাই হচ্ছে না এবং দুইটা সম্পর্কে ভালো করে আইডিয়া পেয়ে যাবেন। তারপরে এখানে কিন্তু আমি ফাইনাইট ভার্ব সম্পর্কেও আলোচনা করছি। আশা করি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের।